আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এতক্ষণ পর্যন্ত সে আমাকে কয়টা ঘুষি মেরেছে তার কোনো হিসাব নেই। এবার আমি ওকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরেই হলো আসল বিপত্তি। হঠাৎ ছাড়া পেয়ে লাবণ্য আমার গালে কষে দুটো থাপ্পড় মারে। লাবণ্য কান্না করতে করতে বলে, আমি বলেছি না আপনি কোনোদিনও নিজেকে পাল্টাতে পারবেন না। দেখলেন তো আমার কথা মিলে গেল। আপনি আপনার আসল রূপ দেখিয়েই দিলেন। এখনো আপনার এত লোভ মেয়েদের শরীরের প্রতি, এত নেশা একটা মেয়ের শরীর ভোগ করার। ছি, মাঝে মাঝে আপনার উপর না নিজের প্রতি নিজেরই ঘৃণা হয় যে আমি আপনার মতো একটা চরিত্রহীন ধোঁকাবাজের সাথে রিলেশন করেছিলাম। অন্ধের মতো বিশ্বাস করে নিজের সর্বোচ্চ উজাড় করে ভালোবেসেছিলাম। ওর কথার মাঝে আমি কথা বলে উঠলাম। আমি বললাম, লাবণ্য চুপ করে যাও। এত রাতে জোরে জোরে চিৎকার করে পুরো বাড়ির সবাইকে জাগিও না। তোমার এই চেঁচামেচিতে মেয়েটা কেঁপে কেঁপে উঠছে, ভয় পাচ্ছে। প্লিজ এবারের মতো চুপ হয়ে যাও। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। যা কথা হবার তা সকালে হবে। আর এমনি তো আমার শরীর খুব টায়ার্ড, পুরো শরীর ব্যথা করছে, সাথে মাথাও ব্যথা করছে। প্লিজ এভাবে কানের কাছে চেঁচামেচি করো না। এমনিও মেজাজ বিগড়ে আছে, কখন কি করে বসে তার কোনো নিয়ত্তা নেই। তাই বলছি চুপচাপ শুয়ে পড়ো, আর আমাকেও শান্তিতে ঘুমোতে দাও। এই বলে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। এদিকে লাবণ্য ভাবছে থাপ্পড় দুটো খেয়ে আমি কিভাবে চুপ করে আছি। আসলে পরের বাড়ি পরের ঘর, এখানে ঝামেলা করা ঠিক হবে না, পরে দেখে নেব ওকে। লাবণ্য এসব ভেবে ধীরে ধীরে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। লাবণ্য শোয়ার সাথে সাথে অনিফা উঠে গেল। লাবণ্য ওকে কাছে টানার আগে আমি অনিফাকে বুকে টেনে নিলাম। অচেনা মানুষের বুকে এসে কান্না করার কথা, কিন্তু অনিফা কান্না করার বদলে আমার দিকে তাকিয়ে হাসছে, চোখে এখনো নিবিড় ঘুম। মেয়ের হাসি দেখে আমি ওকে বুকের সাথে জড়িয়ে রাখলাম। অনিফা ঘুম ঘুম ভাব নিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে লাবণ্য রাগে কটমট করছে, আমার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। আমি বললাম, দেখলে তো আমার মেয়ে আমাকে কি সুন্দর জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। এবার চিন্তা করে দেখো, তোমাকে ছাড়াও কিন্তু আমি আমার মেয়েকে রাখতে পারবো। তাই বলছি সবকিছু ভালো ভালো মেনে নাও, তা না হলে তোমাকে এভাবে একা খাটে ঘুমোতে হবে, আর আমার কলিজা আমার বুকে ঘুমোবে। আমার কথাগুলো শুনে লাবণ্য মনে খুব কষ্ট পাচ্ছে, চোখের কোণে জল চকচক করছে। কান্না জড়িত গলায় বলে, আপনি ভালো না, আমি আপনাকে কোনোদিনও মেনে নেব না। এ বলে কান্না করতে করতে অন্যদিকে ফিরে গেল। ওকে অমন করে কান্না করতে দেখে আমার খুব মায়া হচ্ছে। এদিকে ততক্ষণে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি কোনো রকম মেয়ের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে গেলাম। আমার সাইডে বালিশ দিয়ে লাবণ্যর পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার সাইডে বালিশ দিলাম এই জন্য যাতে আমার মেয়েটা পড়ে না যায়। আমি লাবণ্যর পাশে গিয়ে শুয়েছি, সেটা লাবণ্য অনুভব করতে পারলো, কিন্তু সে আমার দিকে ফিরল না, অন্যদিকে ফিরে শুয়ে আছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, এই আমার দিকে ফিরো। লাবণ্য হাত দিয়ে আমার হাত সরিয়ে দিল। আমি আবার ওর কাঁধে হাত রেখে বললাম, লাবণ্য আমার দিকে ফিরো, আমি কি বলতে চাই একবার শোনো। এবার সে আমার দিকে ফিরে, চোখ থেকে এখনো জল টপ টপ করে পড়ছে। আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপালে গভীরভাবে একটা চুম্বন করলাম। লাবণ্য চোখ বন্ধ করে নিল। আমি বললাম, কেন এভাবে কান্না করছো? কি হয়েছে? লাবণ্য বলে, তুমি কেন বারবার ওকে নিয়ে যেতে বলো আমার কাছ থেকে? তখন আমার প্রচুর কষ্ট হয়, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। লাবণ্যর কথা শুনে আমার মুখে প্রশান্তির হাসি খেলে গেল, কারণ লাবণ্য আমাকে মেনে নিয়েছে। কি করে বুঝলাম সেটাই ভাবছেন আপনারা, তাই তো? আসলে লাবণ্য আমাকে তুমি করে বলে সম্বোধন করেছে, তাতেই বুঝতে পারলাম সে আমাকে মেনে নিয়েছে। এবার আমি ওকে আরো কাছে টেনে নিলাম, কানের নিচ দিয়ে চুলের গভীরে হাত গলিয়ে চুলের মুঠি শক্ত করে ধরে ঠোঁটে আলতো করে কিস করলাম। ওর নাকে নাক ঘেঁষে বললাম, পাগলি একটা, তোমাকে ভয় দেখাচ্ছি এর জন্য যাতে তুমি সবকিছু মেনে নাও। তোমাকে ছাড়া আমি অনিফাকে রাখবো কি করে? ওর যেমন আমাকে প্রয়োজন, তেমনি তোমাকেও প্রয়োজন ওর জন্য। লাবণ্য বলে, তাহলে তুমি ওকে নিয়ে যাবে না আমার কাছ থেকে? আমি বললাম, না, আমি তো নিয়ে যাব তোমাকে। তুমি আমার সাথে থাকলে আমার মেয়েও তো আমার সাথে থাকবে। এবার বলো, বিয়ে করবে আমাকে? দেখো, তুমি আমাকে বিয়ে না করলে কিন্তু তোমার চোখের সামনে দিয়ে তোমার মেয়ের বাবাকে রোশালি বিয়ে করে নেবে। তখন তুমি সারা জীবন বসে বসে কান্না করবে, আর আমার মেয়ে বাবার আদর থেকে বঞ্চিত হবে। এই লাবণ্য, রাজি হয়ে যাও না। তুমি শুধু একবার হ্যাঁ বলো, তাহলে আমি কাল সকালেই তোমাকে বিয়ে করে নেব। লাবণ্য বলে, তুমি এমন কেন? আমি বললাম, কিরকম? লাবণ্য বলে, এই যেমন ধরো সবকিছুতে তাড়াহুড়ো, যখন রিলেশনে ছিলাম তখনও সবকিছুতে তাড়াহুড়ো করতে, তখন না হয় নিজের স্বার্থের জন্য এমন করেছো, কিন্তু এখন কেন এমন করছো? আমাকে ভাববার সময় দিচ্ছ না একদম। আমি বললাম, এখন তাড়াহুড়ো করার কারণ হলো রোশালি। সে খুব ক্ষিপ্ত হয়ে আছে আমার উপর, কারণ আমি তাকে বিয়ে করব না। কেন করব না সেটা কারণও সে জানে। সে কিছু করার আগে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কোনো ঝামেলা চাই না লাবণ্য, তোমাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চাই। লাবণ্য বলে, যদি আমি তোমাকে বিয়ে করতে রাজি না হই তখন? আমি ওকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বললাম, তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করতাম, আর তা না হলে মেয়েকে নিয়ে চলে যেতাম। তখন তুমি আপনা আপনি আমার কাছে আসতে, তখন আমি তোমাকে বিয়ে করে নিতাম। এখন বলো, বিয়ে করবে আমাকে? লাবণ্য বলে, আমাকে একটু সময় দাও, আমি ভেবে বলছি। আমি বললাম, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমার জন্য এখনো নীরবে কান্না করো, তাহলে সবকিছু মেনে নিতে সমস্যা কোথায়? ঠিক আছে, এখন ঘুমাও, কাল সকালে না হয় তোমার ডিসিশন জানিও। এই বলে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। লাবণ্য নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। আমি বললাম, এভাবে থাকো না। লাবণ্য বলে, না, মেয়েটি ওই পাশে একা ঘুমিয়ে আছে, নড়ে চড়ে যদি পড়ে যায়।
আমি বললাম, আমি বালিশ দিয়ে দিয়েছি, আর এমনিতেও ও আমার মেয়ে, এত সহজে পড়বে না। তোমাকে অনেক দিন পর বুকে নিয়েছি, এখন একটু শান্তি করে ঘুমোতে দাও না। লাবণ্য বলে, এমন করে বলছো যেন এতদিন আমার জন্য ওয়েট করেছিলে। এতদিনে তো কতগুলো মেয়ে তোমার রাতের সঙ্গী হয়েছে, তাদেরকে তো বুকে নিয়ে দিব্যে ঘুমিয়েছিলে। তখন তো আমার কথা একটুও ভাবনি, এখন কেন আমার বুকে শান্তি খুঁজছো? আমি বললাম, তুমি যা বলছো সবই ঠিক, কিন্তু তারপরও তুমি সবার ঊর্ধ্বে। তুমি যে আমার রাজকুমারীর মা, রাজকুমারীর মাকে কি বলে জানো? রানী। তাহলে তুমি এটা ভাবো, আমি কি করে আমার রাজকুমারীর মা রানীকে কষ্ট দেই? আমার অবহেলায় অনেক তো কষ্ট পেলে, এবার তো আর এসব হতে দিতে পারি না। অনেক তো হলো, এবার সবকিছু স্বাভাবিক হওয়া উচিত। লাবণ্য বলে, কিন্তু তোমার মা বাবা, তারা কি মেনে নেবে আমাকে? আমি বললাম, আমার মা বাবা কখনোই আমার অবাধ্য হয়নি, এখন তো আরও হবে না। কেন জানো? কারণ এখন আমার রাজকুমারী আছে যে, ওকে দেখার পর আমার যেমন মাথা ঘুরে গিয়েছিল, নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়েছি, তেমন আমার মা বাবা আমার মেয়েকে দেখে মেনে নিতে বাধ্য হবে, এমনকি তোমাকে মাথায় করে রাখবে। বাকি রাতটুকু আমরা এভাবে কথা বলে কাটিয়ে দিলাম। লাবণ্যকে বোঝাতে বোঝাতে ভোরের আলো ফুটলো। এদিকে আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, অন্যদিকে সংকোচ করছে আমাকে মেনে নিতে। কি আজব মেরে বাবা! রাত থেকে সকাল হয়ে গেল বোঝাতে বোঝাতে, তারপরে সে সম্মতি জানাচ্ছে না বিয়ে করবে বলে। লাস্ট পর্যন্ত হারুনের মা বাবাকে বলতে বাধ্য হয়েছি। তারা শুনে প্রথমে একটু মন কষাকষি করলো আমাকে নিয়ে। তাদেরকে শুধু আমার আর লাবণ্যর সম্পর্কের কথা বলেছি, অন্য কোনো বিষয় কিছু বলিনি, তাহলে তো আরও কেলেঙ্কারি বাড়ত। শেষমেশ তারাও বোঝালো লাবণ্যকে, সাথে আমি, হারুন, হিনা, আমরাও ওকে বোঝালাম, অনেক কষ্টে রাজি করালাম। সেও মেয়ের দিকে তাকিয়ে রাজি হতে বাধ্য হলো। বিকেলের দিকে কাজে ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। তবে আমার মা বাবা উপস্থিত ছিল না। হারুনের মা বাবা দায়িত্ব নিয়ে আমাদের বিয়ে দিলেন। সন্ধ্যার সময় বিদায় নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সাথে আমার স্ত্রী লাবণ্য আর আমার কলিজার টুকরা অনিফা। বিয়ে যখন করেছি, স্ত্রী বলতে সমস্যা কোথায় বলুন? আমার মুখে এখন দুনিয়া জয় করার মতো হাসি। আমাকে খুশি দেখে লাবণ্য বলে, কি ব্যাপার, আজ মনে হচ্ছে তোমাকে অনেক খুশি খুশি লাগছে। আমি একগাল হেসে বললাম, খুশি কেনই বা হব না বলো? আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত তো এখন। নিজের স্ত্রী মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরছি, তার আনন্দ তোমাকে কি করে বোঝাবো লাবণ্য? এভাবে নানান কথা বলতে বলতে বাড়িতে ফিরলাম। লাবণ্য আমাদের বাড়িতে এই প্রথম এসেছে। যখন ওর সাথে রিলেশনে ছিলাম, তখন অন্য একটা বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম। ওকে ছাড়ার 2 মাস পর এই বাড়িটা কেনা হয়েছে। লাবণ্য বাড়ির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। এটা বাড়ি না বলে রাজপ্রাসাদ বলা যায়। দারোয়ান গেট খুলে দিতেই আমি গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। গাড়ি থামিয়ে লাবণ্যকে নিয়ে নামতেই দারোয়ান দেখে এগিয়ে আসে। তার কৌতূহল জাগলো জানতে ওরা কারা। দারোয়ান বলে, অনি বাবাজি, ওরা কারা? আগে কখনো এই বাড়িতে দেখিনি। আমি একগাল হেসে অনিফাকে দারোয়ান আঙ্কেলের কোলে দিয়ে বললাম, আঙ্কেল, আমার মেয়ে, আর এ হচ্ছে তোমাদের বোমা। অনিফাকে কোলে নিয়ে দারোয়ান আঙ্কেল অবাক হয়ে যায় আমার কথা শুনে। একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার লাবণ্যর মুখের দিকে তাকাচ্ছে, আবার অনিফার মুখের দিকে তাকাচ্ছে। উনি যেন বিস্ময়ে অবাক হয়ে গেছে আমার কথা শুনে, মাথা চুলকিয়ে বলে, কিন্তু। আমি বললাম, তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন আমরা ভেতরে যাই। দারোয়ান বলে, কিন্তু বাবাজি, ভেতরে তো তোমার সাথে যে মেয়েটার এঙ্গেজমেন্ট হয়েছে তার মা বাবা এবং সেই মেয়েটা এসেছে, তাদের হাবভাব দেখে তো ভালো ঠেকলো না। আমি মনে মনে ভাবলাম, যেটা ভেবেছিলাম সেটাই হলো, কিন্তু আমি তো ভয় পাওয়ার পাত্র না। আমি দারোয়ানের কথার উত্তর না দিয়ে আমার মেয়েকে কোলে নিয়ে লাবণ্যর হাত ধরে ভেতরে গেলাম। এদিকে দারোয়ানের কথা শুনে লাবণ্য ভয় পাচ্ছে, এখন কি হবে সেটা ভেবে। একসময় আমি লাবণ্যকে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমাদেরকে দেখে ড্রয়িং রুমে বসা সবাই উঠে দাঁড়ালো। সবাই বিস্ফারিত চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে নিশ্চয় মা বাবা শুনে ফেলেছে লাবণ্যর কথা। রোশালী নিশ্চয়ই বলেছে, না হলে ওর মা বাবাকে নিয়ে এখানে হাজির হতো না। তার চেয়ে বড় কথা, আমার সাথে লাবণ্যকে আর অনিফাকে দেখে রোশালীর চোখ ছানা বড়া হয়ে গেছে। তার মনে নানান প্রশ্ন উকিঝুঁকি মারছে। কারোর মুখে কোনো কথা নেই, সবার চোখ অনিফার দিকে, কারণ অনিফার চেহারার সাথে আমার চেহারা হুবহুব মিল। অনিফা তখন আমার কোলে, তাই সবার চোখ আমাদের দুজনের দিকে ঘোরাফেরা করছে। মা ধীরে ধীরে 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে অনিফাকে দেখতে লাগলো। মা অনিফার মুখে হাত বুলিয়ে ওর চোখ, নাক, ঠোঁট, কান খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মা অস্ফুট সুরে বলে ওঠে, এ তো দেখছি পুরো আমার অনি। কে বাবা ও? প্রশ্নটা আমাকে উদ্দেশ্য করে বলে। আমি বললাম, মা, ও আমার মেয়ে, তোমাদের একমাত্র নাতি। কথাটা শুনে মার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু বাবা মুখে রাগ ফুটিয়ে বলে, এসব কি হচ্ছে অনি? এরা কারা, আর এই বাড়িতেই বা কি করছে? আমি বললাম, বাবা, ও আমার স্ত্রী লাবণ্য, আজ আমি ওকে বিয়ে করেছি, আর এ হচ্ছে আমার একমাত্র মেয়ে অনিফা। বাবা বলে, কি আবল তাবল বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তোমার এঙ্গেজমেন্ট হয়েছে রোশালীর সাথে, আগামী মাসে তোমার বিয়ে, আর তুমি কিনা এখন এসে বলছো এই মেয়েকে বিয়ে করেছো? আর আমাদের মান সম্মানের কথা একটু ভাবলে না? আমার বন্ধুর সামনে আমার উঁচু মাথা হেট করে দিলে, এটা আমি তোমার থেকে আশা করিনি। আমি চুপচাপ শুনে যাচ্ছি। মা বলে, যা হবার হয়ে গেছে, এখন আর কি বা করার আছে? বাবা বলে, তুমি চুপ করো, তোমার জন্যই ছেলেটা এতটা বিগড়ে গেছে। এভাবে বাবা আরো কিছুক্ষণ বকাঝকা করলো আমাকে।
তারপর বন্ধুর কাছে হাত জোর করে ক্ষমা চাইলো। একসময় বাবার বন্ধু নিজের মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় রোশালি আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে চলে গেল। সবাই চলে যাওয়ার পর বাবা ধপ করে সোফায় বসে বলে, উফ বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। মা, আমি, লাবণ্য তিনজনই অবাক হয়ে তাকিয়ে আছি বাবার দিকে। অনিফা তখনও মায়ের কোলে। বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, আরে তোমরা অমন করে তাকিয়ে কি দেখছো? জলদি আমার দিদিভাইকে দাও। আর যে পারছি না ধৈর্য ধরতে ওকে কোলে নিতে। হঠাৎ বাবার এমন পরিবর্তন দেখে আমরা তিনজন হাঁ করে তাকিয়ে থাকি। বাবা বলে, আরে কি হলো, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আরে আমি তো এতক্ষণ অভিনয় করছিলাম। তখন যদি ওকে বকাশকা না করতাম তাহলে তো ঝামেলা বাড়তো, তাই তো এমনটা করলাম। কই দাও দেখি, আমার দিদিমণিকে দাও। মা এবার একগাল এসে বাবার কোলে অনিফাকে দিল। অনিফাকে কোলে নিয়ে বাবা সেই কি খুশি, যেন তিনি আসমানের চাঁদ হাতে পেয়েছেন। আমি লাবণ্যকে ইশারা করে বললাম, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মা বাবাকে সালাম করো। লাবণ্য ধীর পায়ে গিয়ে মা বাবাকে সালাম করলো। মা বাবা দুজন লাবণ্যর মাথায় হাত বুলিয়ে বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তারপর মা লাবণ্যকে নিজের পাশে বসিয়ে নিল। মা বাবা যে এত সহজে মেনে নেবে সেটা ভাবতেই আমার অবাক লাগছে। আমি কিছু বলতে যাব তার আগেই মা বলে, তোকে কিছু বলতে হবে না। রোশালি আমাদেরকে সব বলেছে। যা করেছিস বাবা, খুব অন্যায় করেছিস। এমনটা করা তোর উচিত হয়নি। আমি মাথা নিচু করে আছি, চুপচাপ মায়ের কথা শুনে যাচ্ছি। লাবণ্য মায়ের পাশে বসে আছে চুপচাপ। একসময় মা বলে, অনেক হয়েছে, এবার যা, বৌমাকে রুমে নিয়ে যা। অনিফা আমাদের কাছে থাকুক। মনে মনে একটু খুশি হলাম লাবণ্যকে একান্তভাবে পাওয়ার আশায়। আমি লাবণ্যকে নিয়ে নিজের রুমে গেলাম। লাবণ্য আমার রুমে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরটা খুবই পরিপাটি করে সাজানো, তার সাথে অনেক বড় রুম, দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো। এদিকে আমি ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে হঠাৎ পেছন থেকে লাবণ্যকে জড়িয়ে ধরলাম। আমি বললাম, কি ম্যাডাম, পছন্দ হয়েছে শ্বশুরবাড়ি আর আমার রুম? লাবণ্য বলে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তোমার মা বাবাকে। তারা সত্যি অনেক ভালো মানুষ। বাবা তো খুব মজার মানুষ। কিভাবে অভিনয় করে গেল আমি একটুও টের পাইনি। আমি বললাম, সেটার বলতে, আমিও তো টের পাইনি। তার থেকে বড় কথা হলো, আমি আমার বয়সে বাবাকে কখনো এতটা খুশি হতে দেখিনি যেটা আমি আজ ওনাকে দেখলাম। লাবণ্য বলে, সত্যি কি আমি এতটা ভাগ্যবতী যে আমি আমার পছন্দের মানুষের সাথে সারা জীবন কাটাবো, যাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসি? আমি ওর ঘাড়ে কিস করে বললাম, হ্যাঁ মহারানী, তুমি তোমার অনেকে পেয়ে গেছো, এবার কি তুমি খুশি না? লাবণ্য বলে, কিন্তু তারপরও ভয় হয় জানো, যদি তুমি আবার অন্য মেয়েদের আসক্ত হয়ে পড়ো তখন আমার কি হবে? আমি বললাম, এই ফালতু কথা বলবে না। আগে যা ছিলাম, কিন্তু এখন আমার স্ত্রী আছে, মেয়ে আছে। এখন আমাকে এসব করা সাজে না, তাই এসব চিন্তা মাথায়ও আনবে না। লাবণ্য বলে, তাই যেন হয়। এদিকে আমি কথা বলতে বলতে লাবণ্যর ঘাড়ে কিস করছি আর দু হাতে শক্ত করে জড়িয়ে ধরেছি। একদম আমার শরীরের সাথে মিশিয়ে নিয়েছি। শাড়ির ফাঁক দিয়ে হাত গলিয়ে নাবিতে হাত বোলাচ্ছি। ধীরে ধীরে লাবণ্যর নিঃশ্বাস ঘন হচ্ছে। একসময় ঘাড় ছেড়ে দিয়ে ওকে আমার দিকে ফিরিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। লাবণ্য চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে। ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে লাগলাম এক এক করে। উত্তেজনায় লাবণ্য থরথর করে কাঁপছে। আমি ওকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। লাবণ্য বাধা দেয়। লাবণ্য বলে, এখন না, যে কোনো সময় মা বাবা ডাকতে পারে, পরে না হয় যা করার করবে। কে শুনে কার কথা? তখন তো আমি আমার মাঝেই নেই। আমি বললাম, একদম না, আমার এখন চাই, মতলব এখন, একদম বাধা দেবে না। লাবণ্য বলে, আরে বুঝতে পারছো না কেন? অনিফা মা বাবার কাছে, যে কোনো সময় ওকে নিয়ে আসতে পারে। তখন যদি আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলে তখন? আমি বললাম, তুমি কি আমাকে পাগল ভাবো? আমি তো রুমে প্রবেশ করেই দরজা লাগিয়ে দিয়েছি। কেউ এখন আমাদের ডিস্টার্ব করবে না। এ বলে আমি ওকে আদর করতে লাগলাম। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। মা বাবাকে লাবণ্যর ব্যাপারে সব খুলে বললাম। সব কথা শোনার পর মা বাবা আমাকেই দোষারোপ করলো। এটাই স্বাভাবিক, অন্যায় যখন করেছি কথা তো শুনতেই হবে। মা বাবা খুব সহজেই লাবণ্যকে মেনে নিল। এত সহজ হতো না বটে, সব সম্ভব হয়েছে আমার মেয়ের জন্য। সেই যে অবিকল দেখতে আমার মতো, অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। তার উপর আমার মেয়েটা হয়েছে আমার মতো কিউট মিষ্টি দেখতে। এর বেশ কিছুদিন কাটানোর পর আমাদের বিয়েটা আবার ধুমধামের সাথে হলো। সবকিছু ঠিক আগের মতো হয়ে গেল। লাবণ্যর মা বাবাও লাবণ্যকে নিতে এসেছিল, কিন্তু লাবণ্য যেতে চায়নি। তারপর আমরা সবাই মিলে বোঝালাম। এক পর্যায়ে মেনে নিতে বাধ্য হলো। এখন আমরা সুখে শান্তিতে বসবাস করছি। এভাবেই পূর্ণতা পেল আমার ভালোবাসা। এই গল্প এখানেই সমাপ্ত হলো। এসব রোমান্টিক গল্প লিখতে গেলে আমার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা মনে পড়ে। তবে আমার সাথে হয়নি, অনেকের সাথে হয়েছে, নিজের চোখে দেখেছি। আচ্ছা, ভালোবাসা বলতে কি বোঝেন আপনারা? আমি তো ভালোবাসা বলতে বিজনেস বুঝি। ভালোবাসা তো ভালোবাসা না, ভালোবাসা নিয়ে বিজনেস হচ্ছে আজকাল, যেটা আমার ধারণা সেটাই বলবো আজ আপনাদেরকে। আমার কথাগুলো কতটা সঠিক কমেন্টে জানাবেন প্লিজ। আমি মেয়ে হয়ে কিন্তু একটা মেয়ের দোষ দিতে পারি না, কিন্তু যেটা সত্যি সেটা বলতেও পিছুপা হই না। আজকাল সমাজে এই জিনিসটা রানিংয়ে চলছে, ভালোবাসার বিজনেস। ছেলেরা মেয়েদেরকে ভালোবাসে তাদেরকে ইউজ করার জন্য, আর মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে তাদের পকেট মানির জন্য। আজকাল আর আগের মতো ভালোবাসা নেই। আগে একটা চকলেট দিয়েও কিন্তু ভালোবাসা হতো, আর এখনকার যুগে একটা ডায়মন্ড রিং দিলেও ভালোবাসা টেকে না। কি অদ্ভুত! আগে একটা ছেলে মেয়ে প্রেম করলে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে নির্জন জায়গায় গিয়ে দেখা করতো। তবে কথা বলতো দূরত্ব বজায় রেখে। চারিপাশ অন্ধকার থাকলে ছোট টর্চলাইট মেরে ভালোবাসার মানুষের মুখ দেখে পরিশান্তির তৃপ্তি পেত। যখন ইচ্ছে করতো একটু হাত ধরার, তখন অনেক সংকোচ করে বলতো, তোমার হাত একটু ছুঁয়ে দেখি। মেয়েটি ভালোবাসার মানুষের আবদার রাখতে হাত বাড়িয়ে দিত। ছেলেটি একটু ছুঁয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিত। একটা পবিত্রতা ছিল ভালোবাসায়।
আর এখনকার ভালোবাসা কি বলবো, চোখের সামনেই তো দেখছি কত কিছু। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে জড়িয়ে ধরে কিস করতেও দ্বিধাবোধ করে না, বলার সাথে সাথে রুমডেট করতেও বিবেকে বাঁধে না। এ হচ্ছে আজকাল সমাজ, একজন দোষ করে আর বদনাম হয় হাজারটার। তবে আছে, হাজারের মাঝেও দুই একটা ছেলে মেয়ে ভালো আছে। আচ্ছা, আপনারা কমেন্টে বলুন, সত্যি কি সত্যিকারের ভালোবাসা আছে? আমি তো বলি আছে। সেটা হলো নিজের আল্লাহর প্রতি, নিজের রাসূলের প্রতি, নিজের পিতা মাতার প্রতি, নিজের স্বামীর প্রতি আর নিজের সন্তানের প্রতি। যাই হোক, এই মাসের শেষে আগামী মাসে পবিত্র মাহে রমজান। এই একটা মাস ইবাদতের মাস, তাই রমজান মাসে কোনো ভিডিও ছাড়তে পারবো না। রমজান মাসে খুবই ব্যস্ততার মাঝে সময় কাটে। আমি জব করি, জবের পাশাপাশি ঘর সামলাতে হয়, তারপর রমজান মাস, তাই খুবই ব্যস্ত থাকবো। সারাদিন রোজা রেখে কাজ করে রাতে আর ইচ্ছে করবে না ভিডিও বানাতে। আর এমনিতেও রমজান মাসকে সবকিছুর সাথে স্যাক্রিফাইস করতে চাই না, একান্তভাবে কাটাতে চাই রমজান মাসটা। রমজান মাসটা গ্যাপ থাকবে। সবাইকে জানাই মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেক তো শুনলেন রোমান্টিক আর ইমোশনাল গল্প, এবার না হয় হয়ে যাক একটা হাসির গল্প। কি বলেন সবাই? কমেন্টে জানাবেন। এরপরে আসছে হাসির গল্প, আশা করি সেই গল্পটাও আপনাদের ভালো লাগবে। আজকের গল্প এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।